রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। রাজনীতির মঞ্চে কিংবা টেলিভিশনের টক শোতে রাজনীতিকদের কথার লড়াই আমরা দেখতে পাই। বক্তব্য পাল্টা বক্তব্যে সরগরম থাকে গণমাধ্যম, চায়ের দোকানে উত্তাপ ছড়ায় সেই সব বক্তব্য। কিন্তু এইসব বক্তব্যের সবই কি সত্য? আমরা প্রায় দেখি রাজনীতিকদের মিথ্যা কথা আর ভুল তথ্যের যুক্তিতর্ক, দেখি একে অন্যের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, পারস্পরিক শ্রদ্ধার অভাব, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা। এইসব বিভ্রান্তিকর তথ্য মানুষকে কতটা প্রভাবিত করে? রাজনৈতিক বক্তব্য মানে কি কেবলই মিথ্যাচার আর একে অন্যের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন? কথার রাজনীতি নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কিশোরগঞ্জ ৪ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে আমন্ত্রণ কঠিন কথা সহজের আয়োজনে। সেই সাথে জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। বলছিলাম, রাজনীতিকদের কথার লড়াই আমরা সর্বত্র দেখতে পাই। সংসদেও সরগরম থাকে, সেই সাথে গণমাধ্যমে সরগরম থাকে, যুক্তিতর্ক সর্বত্র আমরা দেখতে পাই। আলোচনাটা শুরু করতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সবাইকে সতর্ক থাকার বার্তা তিনি দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিভ্রান্তিকর বক্তব্যের সংস্কৃতি কি নতুন? কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থের উসিলায় তথ্যকে আংশিকভাবে উপস্থাপন করে এসেছে, বিশেষ করে নির্বাচন, আন্দোলন কিংবা ক্ষমতা পালাবদলের সময় জনগণ হিসেবে কোন তথ্যটা আসলে সঠিক বা কোনটা আসলে রাজনৈতিক প্রচারণা, এটা বুঝতে হিমশিম খায়। কি মনে হয় একজন রাজনীতিক হিসেবে, রাজনৈতিক বক্তব্যে তথ্য যাচাইয়ের যে নৈতিকতা, সেটি কি এখন হারিয়ে যাচ্ছে? এইসব কথায় আসলে সত্য কতটুকু থাকে, নাকি কেবল রাজনৈতিক বক্তব্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে বললেন আমরা কুরুচিপূর্ণ ভাষা, মিথ্যা ভাষায় কথা বলি, মিথ্যার মাধ্যমে, আমি এটা আপনার সাথে এগ্রি করতে পারলাম না। সব মানুষ এক না, সব রাজনীতিবিদ এক না, আর সবাই রাজনীতিবিদ নাও। এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হইলেই কেউ রাজনীতিবিদ এটা না। রাজনীতিবিদ আলাদা জিনিস। আমি অন্তত এটা মনে করি না। আমার ৬২ বছরের রাজনৈতিক জীবন, দীর্ঘ ৬২ বছর রাজনৈতিক জীবন। এটাই এখন পার্লামেন্টে যারা আছেন, আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একদম ছাত্র ক্লাস 9 থেকে ধরে মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ৭৮ বছর বয়স পর্যন্ত একাধারে রাজনীতি করেছে এবং সেই রাজনীতি করেছে, নিজে দেখেছে, রাজনীতির ইতিহাস জানে। একটা সমাজে যত কথাই বলেন, সমাজ এবং দেশ রাজনীতি এবং রাজনীতিবিদ ছাড়া চলবে না। যত খারাপ বলেন আপনারা, রাজনীতিবিদ ছাড়া রাষ্ট্র ব্যবস্থা চলবে না। কিন্তু আমরা তো এক সময়, আমি কথাটা আমাকে বলতে দেন। জি, আমিও সেটাই বলছি, যেহেতু আপনি একমত না সেটাও আমি বুঝতে পারলাম, কিন্তু আমরা আসলে বলছি না যেটা সংসদে হয় বা সংসদের বাইরে হয়, একে অপরের পাল্টাপাল্টি বক্তব্য, সেটির ভিত্তিতেই কিন্তু আসলে গণমাধ্যম কিংবা পাল্টাপাল্টি বক্তব্য না হইলে, ইফ দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন, দেয়ার ইজ নো প্রগ্রেস। হ্যাঁ, কন্ট্রাডিকশনের মধ্যেই এই যে বিদ্যুতের তারের যে দ্বৈত চরিত্র, এসএনডিসি,
এটা না হলে তো বিদ্যুৎ আলো দিতে জ্বলবে না এবং আলো দেবে না। রাজনীতি তো কন্ট্রাডিকশনের মধ্য দিয়েই চলবে। আপনি একরকম বলবো, আমি আরেক রকম বলবে, আরেকজন আরেক রকম বলবে, আরেকজনের চিন্তা করবে, একটা আদর্শকে একজন বিশ্বাস করবে, আরেকজন অন্য আদর্শে বিশ্বাস করবে, সেটার মধ্য দিয়ে জনগণ যাচাই করবে কোন আদর্শটা ভালো। সেই আদর্শ ভালো চিন্তা করে জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, আর যারা কম সমর্থন পাবে তারা বিরোধী দলে থাকবেন এবং রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করে তাদেরকে সঠিক পথে রাখার জন্য তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন। রাজনীতি তো কন্ট্রাডিকশন ছাড়া তো পলিটিক্স নাই। আপনি এটা তো ফ্রেন্ডলি ম্যাচ না। পলিটিক্স ইজ নট এ ফ্রেন্ডলি ম্যাচ অর ফ্রেন্ডলি গেম। ফ্রেন্ডলি গেম যদি ম্যারাডোনারে মেসিরাও আনেন, এখানে যত বড় বড় ক্রিকেটের প্লেয়ার লারা, সচিন টেন্ডুলকর আনেন, ইমরান খান আনেন, যাকে আনেন, যদি মানুষ বুঝে যে ইটস এ ফ্রেন্ডলি ম্যাচ, যত ভালো প্লেয়ার আসুক এটা খেলতে যাবে না। কিন্তু মানুষ যদি বলি এটা ইটস এ কম্পিটিশন ম্যাচ, তাইলে কিন্তু ওই লাখে লাখে মানুষ যাবে দেখবার জন্য। কাজে আমি বলতেছি কন্ট্রাডিকশন যদি না থাকে, আমার সঙ্গে যদি আরেকটা রাজনৈতিক দলের দ্বন্দ্ব না থাকে, তাহলে দুইটা দল থাকবে কেন বা তিনটা দল থাকবে কেন? যদি না থাকে তাহলে মানে ওই যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এটা থাকবে কি করে, বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি সেটাই বা থাকবে কি করে? অনেক দেশে দেখা যায় রাজনীতি করতে করতে দীর্ঘদিনের রাজনীতিতে একটা সমাজ দুইটা পজিশনে এসে দাঁড়ায়। একটা রাজনৈতিক শক্তি, একটা দেশ রাজনৈতিক শক্তি হিসাবে দুইটা, তিনটা, চারটা পজিশনে এসে দাঁড়ায়। যেমন আমেরিকা দুইটা পজিশনে এসে দাঁড়িয়েছে। আবার ইংল্যান্ড আবার তা না, ইংল্যান্ডে আবার একসময় লিবারেল পার্টি ছিল, সেটা দুর্বল হয়ে গিয়েছিল, এখন আবার নতুন করে নতুন নতুন পার্টি আবার গজাচ্ছে। ভারতে আবার আপনি এক পার্টি না, যদিও বিজেপি বেশি আসন নিয়ে আছে কেন্দ্রে এবং বিভিন্ন সময়, কিন্তু ভারতে দেখবেন এক এক প্রভিন্সে, মাদ্রাজে তামিলনাড়ুতে একদল ক্ষমতায় আছে, কেরালাতে আরেক দল আছে, সেখানে দেখবেন স্থানীয় যে পজিশন বেঙ্গালুরে আছে, সব জায়গাতে এইখানে দেখা যায়। এইবার শুধু বহুদিন পরে, ৭৫ বছর পরে পশ্চিমবঙ্গের রাজনীতি কেন্দ্রাভিমুখী হলো। আগে যদিও বিধান রায়ের সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতি দিল্লিমুখী ছিল কংগ্রেসের আমলে, কিন্তু এর পরবর্তী সময়ে কিন্তু রাজনীতি অতটা দিল্লি নির্ভর বা দিল্লিমুখী ছিল না। এই মাত্র গত 4 মে থেকে রাজনীতি দিল্লি নির্ভর এবং দিল্লিমুখী হলো। কাজেই ভারতের রাজনীতি দেখবেন হরেক রকমের দ্বন্দ্ব আছে, প্রভিন্সে প্রভিন্সে দ্বন্দ্ব আছে, ধর্মে ধর্মে দ্বন্দ্ব আছে, অঞ্চলে অঞ্চলে দ্বন্দ্ব আছে, এবং সেই দ্বন্দ্ব নির্ভর করে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে। কাজেই কন্ট্রাডিকশন থাকবে। আর তর্ক বিতর্ক, কন্ট্রাডিকশনে মাঝে মাঝে যে বিভ্রান্তিকর তথ্য আসে সেগুলো আমরা বেশ কিছু সময় দেখেছি। যেমন বলেন, আসবেই তো। জি, যেমন ভ্রান্ত না হলে তো অভ্রান্ত হবে না, মিথ্যা না হলে তো সত্য বেরিয়ে আসবে না। যেমন যুদ্ধের ৭১-এর কথা যদি বলি, মুফতি আমির হামজার বক্তব্য উদ্ধৃত করে যদি বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের ১৯৭১ সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত মিথ্যা রচনা, আপনারা বদরুদ্দিন উপরের ইতিহাস পড়বেন, তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে সেসব কল্পকাহিনী লেখা, এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলাম ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ভারতের বিরুদ্ধে ছিল, আমরা এখন এটা জেনেছি। এই সব নানা বিষয়ে আসলে এক পক্ষ বলছে বিরুদ্ধে ছিল, এক পক্ষে বলছে বিরুদ্ধে ছিল না। আমি জানতে চেয়েছিলাম যে জনগণ হিসেবে আমরা আসলে কোন তথ্য সত্য কোনটি মিথ্যা সেটা বুঝবো কিভাবে, সেটা ছিল আমার প্রশ্ন। না, এটা কথাটা সত্য বলছেন। এখন যারা বলতেছে জি, এই যে এই লোকটা ও আবার এমপিও হয়ে গেছে, আজকে শুনলাম, মানে এইসব লোক, এরা যতই এমপি টেমপি হোক, এরা রাজনীতিতে এরা কেউ না। এরা মুক্তিযুদ্ধের সময় এদের পূর্বপুরুষরা বিরোধী ছিল, শুধু বিরোধী ছিল না, এরা পাকিস্তানদেরকে ডেকে এনে তাদের এদেশের মা বোনদেরকে তাদের হাতে তুলে দিয়েছে, শত শত বুদ্ধিজীবীকে হত্যা। এইসব লোক, এদেরকে আমি মনে করি না সঠিক মানুষ রাজনীতির। এইটা চলে যাবে, এগুলো বিস্ফোরা রাজনীতির, এগুলো চলে। এইসব লোকের নাম বইলে আপনারা আরো রাজনীতি, ঠিক আছে, এরা পার্লামেন্টে আইসে গেছে একটা ঘটনা সদস্য হিসেবে আসার কারণে আসলে হ্যাঁ, পার্লামেন্টে একটা ঘটনা প্রবাহ এসে গেছে। সঠিক ইলেকশন হইলে ইউনূসের মতো বা ইউনূসের মতো সরকার না থাকলে এরা কোনো এই 2টা 4টা 5টা সিট এদের দল পাবে, 7টা 10টা ম্যাক্সিমাম। কিন্তু একটা ঘটনা প্রবাহে আজকে ইউনূস সরকারের মিটিকুলাস ডিজাইনের কারণে এরা পার্লামেন্টে অনেকে আইসা গেছে।
কাজে এরা পার্লামেন্টে এসে গেছে বলে এরা যা বলবে তাই সত্য হবে তা তো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ছিল, তারা আজন্ম পাপী এবং মহাপাপী। কাজেই এরা পাপিষ্ট, মুক্তিযুদ্ধের ব্যাপারে এরা পাপিষ্ট। এদের কথা যারা বিশ্বাস করবে করুক, কিন্তু ইতিহাস সাক্ষী দিবে একদিন। 100 বছর হয় না, এতে 3 জেনারেশন না গেলে সঠিক ইতিহাসটা আসে না। তারপরেও কিন্তু মুক্তিযুদ্ধের উপরে শত শত হাজার হাজার বই আছে, লেখাপড়া করেন। এই রাজাকারের বাচ্চাদের কথা শুনে শুনে আপনারা এই মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, এত তো সঠিক না। একটা ভোট দেখ, কারা মুক্তিযুদ্ধ চাও, 71 চাও, 71-এর পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, আর রাজাকারের পক্ষে কারা, ভোটটা দিলে আপনারা বুঝতে পারেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংখ্যা কি, তার সমর্থকের সংখ্যা কত। যেমন আমি নিজেই আমার এলাকা থেকে আমার একটা মাত্র বক্তব্য ছিল যে আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধকে সঠিক মনে করি, 71 হইল আমার অর্জন। যারা এটাকে বিশ্বাস করেন তারা আমাকে ভোট দেন, আর যারা এটা বিশ্বাস করেন না তারা রাজাকারদের দল যেটা দাঁড়াইছে সেটাকে ভোট দেন। এইখানে আমার এলাকাতে একটা বিভ্রান্তি আছে, 2টা বিভ্রান্তি। একটা হলো অত্যাচারের চরম সীমা করছে ফোর্স যারা ছিল, চরম সীমা। মানে এটা আমি কোনোদিন দেখিনি এবং এরশাদ সাহেবের আমলে বা অন্য আমলে যে ভোট টোট বলেন, অত্যাচারের চরম সীমা। বিএনপির কর্মীরা কোথাও দাঁড়াইয়া ক্যানভাস করতে পারে না, ইলেকশনের দিন গিয়ে কোথাও ভোট দেওয়ার মতো সুযোগ ছিল না, বিএনপি দেখলেই পিটাইতো। দ্যাট ওয়াজ দ্য পজিশন। জামাত এই জায়গাতে নিয়ে গেছিল ব্যাপারটাকে। আর 2 হইল এইখানে আওয়ামী লীগের একটা অংশ, আমার এলাকার কথাটাই বলছি, আব্দুল হামিদ নামক যে ব্যক্তিটি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার নেতৃত্বে যারা আছে আওয়ামী লীগে তারা সব দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, তার বাড়ির সেন্টার সহ। কাজে এখানে কিছু ভোট তারা পায়ে গেছে, কিন্তু রিয়েল হইলে তারা কোথাও কোনো জায়গাতে 10%-এর বেশি ভোট পাবে না। কাজে ওদের কথা নিয়ে আমি ভাবি না। ওই জামাত কি কইলো, ওই যে ছেলেপেলে যেগুলো এনসিপি এগুলো হলো সময়ের বিস্ফোরা, এক সময় চলে যাবে এবং সঠিক রাজনীতি আসলে এরা চলে যাবে। জি, এম এ আজিজ, যেই প্রসঙ্গ নিয়ে এসেছিলাম কথার লড়াই নিয়ে, যেমনটা অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিলেন যে রাজনীতির নামে এই যে রাজনীতিকদের কিছু বক্তব্য সেগুলো আসলে এই সময়ের বিস্ফোরা, যেটা উনি উল্লেখ করেছেন, কিছু রাজনীতিকদের বক্তব্য, সেটি নিয়ে আপনার মতামত কি, আপনিও কি একমত কিনা যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে সাধারণ মানুষকে কতটা প্রভাবিত করে, সমাজের জন্য কতটা ক্ষতিকর, কি বলবেন? দেখেন, রাজনীতিতে পিপুলস পারসেপশন একটা আছে, গোয়েবলসের থিওরি আছে। একটা মিথ্যা কথা যদি বারবার বলা যায় তাহলে সত্য হিসাবে মানুষের মনে গেঁথে যেতে পারে। সুতরাং আমাদের বাংলাদেশে কিন্তু এটা হয়। এই জন্য বলা হয় মানুষ ইমোশনাল, একদিকে ঝোঁকে তো ঝোঁকে, এরকম একটা অবস্থা। সুতরাং আমি কিন্তু রাজনীতিতে এই যে মিথ্যা কথা যে বলে, ধরেন এই যে জামাত ইসলামের অনেক প্রমাণ মেলে যে তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, অবাস্তব স্টেপ নেয়, অবাস্তব করে। ধরেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, তখন কিন্তু জামাত ইসলাম সব চুপ করে সংসদে বসেছিল। তারা ভাবলো যে যাক, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছে, প্রতিশোধ নিলাম আর কি। এনসিপি কিন্তু বাইরে এসছে। এখন এই যে আইনটা পাশ করলো, এখন ধরেন জামাত ওয়াকআউট করে, জামাত বাইরে মিটিং করে, মিছিল করে, শান্তিপূর্ণভাবে করে, ঠিক আছে। কিন্তু যদি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি ঘটে তখন তাদের দুর্গতি কি হবে? তাদেরই আইন, তারা করেছে তো। জামাত নিষিদ্ধ হতে পারে। আওয়ামী লীগ যদি 10 বছর, 20 বছর, 100 বছর পরেও আসে, সুযোগ যদি পায়, ধরেন বিএনপিকে প্রয়োজন মনে করলো, নিষিদ্ধ করে দিল। সুতরাং এটা একটা ওপেন এন্ডেড, এটা কালো আইন, এটা করা উচিত হয় নাই। এখন ধরেন এই আইনটার কারণেই এই জামাত যেমন এই ওয়াকআউট করে, নানান রকম কথা বলতেছে, কিন্তু আবার খুব সংযত হয়ে তারা কিন্তু এটা বোঝে, খুব সংযত হয়ে চলে। দেখেন 5ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে। সেই অ্যাক্টে মোস্তাকের সময় 80% মানুষ গ্রেপ্তার হয়েছিল 74 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, জেলখানা ভরে ফেলছিল। সেটা আওয়ামী লীগের করা আইন। সুতরাং এই জন্যে কোনো কালো আইন করতে নাই। আবার জামাত ইসলাম যে এখন যে ধারণাটা তৈরি করছে, ধরেন ইলেকশনের আগে এমন একটা ধারণা অনেক সাধারণ লোকের ভিতরে ঢুকে গেছিল, হঠাৎ জামাত তো ক্ষমতায় এসে পড়তে পারে, এরকম হয়েছে না? আর আমি এমনি বলি যে ওরা ক্ষমতায় আসতে পারতো, টাকা পয়সা দেওয়া এবং জান্নাতের টিকিট ফুরায় গেছে,
এই জন্য আর ভোট হয়নি। আসলে তারা যে তাফালিংটা শুরু করছিল, জি। এরপরে জাতি কিন্তু ভার্চুয়ালি এক হয়ে গেছিল। অনেকেই কিন্তু আর জামাতকে ভোট দেয়নি, কারণ এই জাতি এখনো কিন্তু ধর্মনিরপেক্ষ এবং প্রোগ্রেসিভ জাতি চিন্তা করে। হয়তো রাজনীতিবিদ যেটা আপনি বলছেন, তারা ধরেন অনেক সূচকে এগোইছি, রাজনৈতিক সূচকে তো আমরা পিছিয়ে আছি। সত্যিকার অর্থে এদেশে তো মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা, মুক্তিযুদ্ধ যে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে মুক্তিযুদ্ধ কি সেই জিনিস বলবে না। তার সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা করা যায় না। আমাদের দেশে যে হত্যাযজ্ঞ চলছে, নারী নির্যাতন চলছে, ধ্বংসযজ্ঞ চলছে, এরকম হয় না। কিন্তু এম এ আজিজ, আপনি যেটা শুরুতে বলছিলেন যে বারবার মিথ্যা তথ্য উপস্থাপন করতে করতে একসময় সেটি সত্যে পরিণত হয়, কিংবা সত্য বুঝতে থাকে সাধারণ মানুষ। সাধারণ মানুষের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে এই ধরনের বক্তব্যগুলো যখন নতুন প্রজন্ম আসবে, যেমনটা অ্যাডভোকেট ফজলুর রহমানও বলছিলেন যে 3 জেনারেশন পার হলে তখন হয়তো বোঝা যাবে। নতুন প্রজন্মের কাছে কি একটি ভুল বার্তা যাবে না শেষ পর্যায়ে, যে কিন্তু মিথ্যাটা তথ্য সত্য হয়েছে? প্রজন্ম জি, যারা নেতৃত্ব দিয়েছে অভ্যুত্থানে, সেই প্রজন্ম ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শেষ করে দিয়েছে। তাদের ব্যবহার করে, তাদের বিতর্কিত করে ওটা শেষ করে দিয়েছে। এর বাইরে যে প্রজন্ম আছে, তারা কিন্তু আমাদের চাইতেও শিক্ষিত। তারা সত্য মিথ্যাটা যাচাই করতে পারে, তারা বোঝে, তারা অত্যন্ত। আমি দেখছি তো, আমার নাতি 12 বছর বয়স, সে আমার সাথে কোনো অংশে কম বোঝে না, আমি দেখি অনেক কিছু বোঝে। সুতরাং মিসগাইড করা খুব কঠিন, কিন্তু জামাত আরও বেশি কঠিন। কারণ হলো, জামাত কিন্তু সার্বজনীন দল নয়, জামাত একটি আন্তর্জাতিক দল, এবং জামাত এনজিও টাইপের দল। আপনি খেয়াল করে দেখেন, জামাতের লোক ছাড়া জামাত কোনো কারো উপকারে আসে না। জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, দেখেন সেই প্রতিষ্ঠানে জামাতের লোক ছাড়া কেউ কাজ করে না। অর্থাৎ জামাত যদি কোনোদিন ক্ষমতায় আসে, আপনাকে এক হলো অন্ধকার যুগে ঢুকাই দিবে, 2 হলো জামাতের সমর্থকেরই সরকার হবে, সার্বজনীন দেশের হবে না। সুতরাং তাদের কিন্তু যতই বলো, যত মিথ্যা কথাই বলো, এই বুঝটা কিন্তু আছে। আর মিথ্যা কথা যাই বলো, সত্য কথা তো পাশে আসে, ধরেন পাশে আসে। তো গোয়েবলস থিওরি হলো খালি মিথ্যা কথা আপনি বলে যান, আর কোনো বাগ নাই, তখন তো ওই মিথ্যাটা সত্য মনে হবে শুনতে শুনতে। কিন্তু মিথ্যার বিপক্ষে তো সত্য আছে, সুতরাং সেখানে সত্য তো বিবেচনার জন্য আসবে। সুতরাং মিসগাইড করা এই দেশে খুব কঠিন। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, কুষ্টিয়া 3 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি মুফতি আমির হামজার যেই বক্তব্য ঘিরে আপনাকে বলছিলাম, তখন যেই উদাহরণটি টেনে বলছিলাম, তারা যে বলেছে যে যুদ্ধের বিরুদ্ধে তারা ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে, এখন তারা এটা জেনেছে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি জানেন 1971 সালে জামায়াতে ইসলামের ভূমিকা কি ছিল। রাজনৈতিক বক্তব্যে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে আপনি কি বলবেন? ছোট্ট করে আপনার যে এক্সপিরিয়েন্স সেটাও জানতে চাচ্ছি। এই সব লোক এত নিচ প্রকৃতির লোক, যাদের সম্পর্কে আপনারা আস্তে আস্তে এখন জানতেছেন এরা কি করে, এরা কত নিচু প্রকৃতির লোক, কত নিকৃষ্ট মানুষ। এরা কিসের রাজনীতিবিদ? কি রাজনীতিবিদ? ওয়াশ করে বেড়াইতো, মানুষ টাকা দিলে এগুলো তুলিয়া খাইতো। এখন আমি তো সবসময় বলছি, ঘটনা প্রবাহে এমন একটা আইলরে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের কাল। এইসব লোক কি, এদের আমি তো বললাম, এরা একটু অপেক্ষা করেন না, দেখেন না দেশের অবস্থা কি হয়। যদি ওরাই ক্ষমতায় যায় বা থাকে, তাহলে বুঝতে হবে যে পৃথিবীতে অন্ধকারের যুগ চলে আসছে, এবং এটা আইএমএ জাহেলিয়াত, খুব ক্লিয়ার। আর যদি আধুনিক যুগ বলেন, মানবতার যুগ বলেন, চক্ষুষ্মান যুগ বলেন, রিসার্চের যুগ বলেন, বিজ্ঞানের যুগ বলেন, যাই বলেন আপনি, প্রগতির যুগ যদি বলেন, তাহলে এইখানে এরা হইল নরপশু, নরাদম, নিকৃষ্ট। এরা হইল মধ্যযুগের বর্বরতার দিকে এই পৃথিবীকে নিয়ে যেতে চায়। এখন আপনি যদি তুলনা করতে চান যে আফগানিস্তান একটা খুব প্রগতিশীল দেশ, আফগানিস্তান সাংঘাতিক দেশ, যে দেশের মানুষ শুধু ধর্মের রাজনীতি প্রতিষ্ঠা করার কারণে 1/3 মানুষ নিজ রাতের বেলা না খায় থাকে, মরলে পরে কাফনের কাপড় না দিতে পারলে পাহাড়ের উঁচু থেকে ফেলে দেয়, সেই সব দেশের মতো যদি হইতে চান বেহেশতে যাওয়ার জন্য, সেটাতে আমার কোনো কথা নাই। এইসব নির্বুদ্ধের সাথে আমি কোনো কথা, আপনি যে নামটা বারবার আনতেছেন, এরা কি, এরা এদেশের রাজনীতির কি, এদের কি আছে? আমি তো বললাম যে ইউনূস সরকার যদি না আসতো এবং এই মিটিকুলাস ডিজাইন যদি না হইতো, তাহলে আর ইলেকশনে কি আসবে? আজকে যদি মধ্যবর্তী স্থানে মুক্তিযুদ্ধের পক্ষের হোক বা প্রগতির পক্ষের হোক একটা রাজনৈতিক দল ইলেকশন করতে পারতো বা যদি দিত, তাহলে কি এরা সেকেন্ড পার্টি হইতো? এরা তো 10টা সিট পায়ে বসে থাকতে হইতো।
এরা কে? এটা তো বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সর্বনাশ হচ্ছে দেশে। এইসব মানে কি বলবো, অন্ধকারের যুগের জীবদেরকে রাজনীতির নেতৃত্বে আইনে এদেরকে দেখায় টাকায় মিথ্যা কথা প্রতিদিন। এত অসত্য মিথ্যা কথা পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বলতে পারে। এই যে আমি আজকে কথা বলতেছি, আপনি ইউটিউব খুললে দেখবেন আমার 14 পুরুষকে কত গালি দেয়, যেগুলো সহ্য করার মতো না। তারপর আমি সহ্য করে বসে থেকে এই কারণে যে না, আমাকে লড়াইটা করেই যেতে হবে এইসব বর্বরদের বিরুদ্ধে। আমি এই দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আমরা বানাইছি, বাংলাদেশের মানুষ আমরা সৃষ্টি করছি। বাংলাদেশ যে দেশের জাতি ছিল, রাষ্ট্র ছিল না, আমরা জাতিরাষ্ট্র একটা তৈরি করছি এবং এখন জাতিরাষ্ট্র না হয়ে এটা সর্বজাতির একটা রাষ্ট্র হয়েছে বাংলাদেশি রাষ্ট্র। সেই রাষ্ট্রটাকে আমরা বর্বরদের হাতে, মধ্যযুগীয় বর্বর এবং স্বাধীনতা বিরোধী শক্তি যারা এক সময় আমার দেশকে আগুনে পুড়ে ছারকার করে দিয়েছে, যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার জন্য প্রায় শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, এদের কথা বারবার জিজ্ঞাসা করলে এই জিনিসটা থাকবে না, এটা আসবে। আমি আপনাকে বলি, 1400 বছর আগে, এটা বোধহয় 680 খ্রিস্টাব্দে, আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ইমাম হুসেনকে হত্যা করেছিল ইয়াজিদ, মাবিয়ার ছেলে। তখন কিন্তু ইয়াজিদের নামে খুতবা পড়া হইতো, আর সুলতান জিল্লুল্লাহ, খুতবা পড়া হইতো ইয়াজিদের নামে। এখন কি পৃথিবীতে ইয়াজিদের নামে খুতবা পড়া হয়? এখন কি পৃথিবীর মানুষ মুসলমানরা ইয়াজিদকে সমর্থন করে? একমাত্র দেখলাম এই যে ওহাবি যারা, নজদির যারা সমর্থক, ওহাবি যারা আমার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে উনি তো বড় কিছু না, উনি আমাদের বড় ভাই। এইসব ওহাবিরা ছাড়া আর পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে যে সত্যের জন্য, ন্যায়ের জন্য, ধর্ম রক্ষার জন্য, আল্লাহ রসুলের সব কিছুকে প্রোটেকশন দেওয়ার জন্য কারবালার ময়দানে আমাদের দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেন, এবং উনি আমাদের, এখন আপনি পৃথিবীতে মুসলমানদের মধ্যে জিজ্ঞাসা করেন কে ইসলাম প্রেমিক, এটা নিশ্চিন্তে সবাই বলবে একদম 100% যে ইমাম হুসেন হল ইসলাম প্রেমিক বা আল্লাহ প্রেমিক বা নবী প্রেমিক। আপনি এই যে 1757 সনে সিরাজউদ্দৌলাকে হত্যা করাইল মির জাফর লর্ড ক্লাইভের সঙ্গে যুক্ত হইয়া, তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে 100 বছর, অর্থাৎ 1897 সন পর্যন্ত, 1857 সন পর্যন্ত, যেটাকে সিপাহী বিপ্লব বলা হয়, সেই পর্যন্ত কিন্তু মানুষ বলতো মির জাফর দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 1857 সনের পরেই প্রতিষ্ঠিত হইল না, যারা ব্রিটিশের কাছে ষড়যন্ত্র করে দেশ দিয়েছে তারা কোনোদিন দেশপ্রেমিক হইতে পারে না। মির জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই ছিল দেশপ্রেমিক। আজকে এটা প্রতিষ্ঠিত, বাঙালিকে জিজ্ঞাসা করেন কে দেশপ্রেমিক, মির জাফর। এবং এটা প্রতিষ্ঠিত হবে যে এই শক্তি, স্বাধীনতার শক্তি, যারা 71 যুদ্ধ করছে তারাই দেশপ্রেমিক, মহাপ্রেমিক, আর যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই হলো মির জাফরের সন্তান, এবং তাদেরই প্রতিনিধি আজকে জামাতে ইসলাম। এম এ আজিজ, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, খাল খনন, কর্মসংস্থান, কৃষি ও উন্নয়নের রাজনীতি। কিন্তু সমালোচকরা যেটা বলছেন সেটা হচ্ছে রাজনীতিতে উন্নয়নের চেয়ে এখন বেশি গুরুত্ব পাচ্ছে প্রতিপক্ষকে আক্রমণ, সামাজিক মাধ্যমে ট্রল বা এই যে বিভাজনের যে রাজনীতির কথা আলোচনা করছিলাম। আর তাহলে কি আপনার কি মনে হয় রাজনীতির মূল দর্শন কি এই ধীরে ধীরে জনকল্যাণ থেকে সরে গিয়ে এই যে ন্যারেটিভ যে যুদ্ধ আমরা দেখতে পাই সেটিতে পরিণত হচ্ছে? আর জনকল্যাণের দিকটা আসলে কোথায়? আসলে রাজনীতিটা যেটা হয়েছে, ওই যে তেলাচোরার পাখা গজাইছে, ভাবটা এমন। জামাত ইসলাম আর এনসিপি চেষ্টা করতেছে নানাভাবে বিএনপিকে বদনাম করে, নানাভাবে ট্রল করে তারা মাইলেজ পাওয়া। অর্থাৎ সামনে ধরেন স্থানীয় সরকার নির্বাচন আছে বা সামনে নির্বাচন আছে, বা বিএনপিকে চাপে রাখা। কিন্তু আমার কাছে তো মনে হয় যে বিএনপি এবং জামাতের যে সম্পর্ক এখন চলছে, কুসুম কুসুম বিরোধিতা, অর্থাৎ যেটা দরকার ওইটুকু করে আর বাকিটা বাইরে গিয়ে নানা রকম কথা বলে। আমি যেটা বললাম না, এখন ধরেন আগে যেটা ফজলু ভাইকে বলেছিলেন যে দেখেন পাকিস্তান, এই জামাত বলে যে 47 সালে আমরা ভূখণ্ড পেয়েছি, তারা কিন্তু 71 সালে স্মরণ করে না।
71 সালে এক প্রজন্ম নষ্ট প্রজন্ম এটা বলে। কিন্তু তখন যে পাকিস্তানি হানাদার বাহিনী যে সারেন্ডার করে সেই ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট আমার কাছে আছে। সেখানে বলা হয়েছে অক্সিলারি ফোর্স, তারা প্রাদেশিক সরকারে ছিল, বিএনপি জামাত কিন্তু ডিসিশন নিয়ে, প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। এবং সেই সারেন্ডার ডকুমেন্টে বলা আছে যে অক্সিলারি ফোর্স সহ পাকিস্তানিরা সারেন্ডার করেছে জেনারেল কাছে। তো সেখানে অক্সিলারি ফোর্স মানে রাজাকার, আলবদর, সহযোগী শক্তি, রাজাকার, আলবদর, আল শামসুরা। সুতরাং তারা তো সব গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার হয় নাই। তাদের বিচার হওয়া, গণহত্যাকারীর তো কোনো মাপ হয় না। গণহত্যাকারীর কোনো, অনেকে বলে না যে জামাত ইসলাম ক্ষমা চাইলো না, ক্ষমা চাইলে কি আপনাকে হত্যা করে আমি ক্ষমা চাইলে ক্ষমা হবে? গণহত্যার কোনো ক্ষমা হয় না, তাদের বিচার হয় না। তারা এখন রাজনৈতিক মাঠে আছে, এটি অনেক বেশি। তাদের মাঠে থাকা উচিত না। আইন পার্লামেন্টে পাশ হয়েছে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এখনো দেশকে মানে না। এদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, তাদের নিষিদ্ধ করে দেওয়া দরকার। আর তারা তো গণতান্ত্রিক রাজনীতিই না, সার্বজনীন রাজনৈতিক দলই না, তারা কেন রাজনীতি করবে বাংলাদেশে? সুতরাং আমি তো মনে করি এদের এখানেই ইতি টানা উচিত, তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া। আর তারপরে দেখেন না গুপ্ত রাজনীতি করে, আপনি বলেন গুপ্ত রাজনীতি, গণতন্ত্রে গুপ্ত রাজনীতি কি করে হয় বলেন? আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, এই যে হরকাতুল জাহাদ, কত কিছু আছে না? তাহলে তাদেরকেও রাজনীতি করতে দেন। নাথান বোম হিল ট্যাক্সে একটা অংশ স্বাধীনতা চায়, সে তো শোনা যায় যে মিজোরামে পালিয়ে আছে, তাকেও দেন না। তো সুতরাং গুপ্ত রাজনীতি গণতন্ত্রের সাথে যায় না। যারা গুপ্ত রাজনীতি করবে তাদের নিষিদ্ধ করা উচিত যদি গণতন্ত্র চান। গণতন্ত্র তো এখন তো অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, হয়তো কমপক্ষে 6 মাস না দেখলে তো বোঝা যাবে না, সরকারের সম্পর্কে অ্যাসেসমেন্ট করা যাবে না। বাট চেষ্টা তো হচ্ছে। আমরা তো এখনো মরে যাইনি। করোনা কালেও তো দেখেন পশ্চিমা দেশে খাবার পায় নাই, আমরা তো এখনো অল্প দামে, বেশি দাম হলেও খাবার পাচ্ছি, অন্তত আছি তো। ডক্টর মোহাম্মদ ইউনূস 24 লাখ কোটি টাকা ফরেন দেনাই করে দিয়ে গেছে, সামনে বাজেট। হ্যাঁ, আপনার সরকার টাকা নাই, ফান্ডে টাকা নাই, তারপরেও তো চলতেছে। আমার মনে হয় যে আরো 6 মাস আমাদের বুঝতে হবে যে এই রাজনীতির গতিধারা বুঝতে। তবে জামাতকে, এনসিপিকে সাইড দেওয়া মোটেই উচিত হবে না এটা। আর বিএনপি একটা জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা এই দলকে আপনার সৃষ্টি করেছে। এই যে আপনার ফজলু ভাইকে যখন মব সন্ত্রাস করে তার বাসার সামনে, তখন কিন্তু আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেবে কোথায়? মুক্তিযোদ্ধাদের দল কোথায় বলেন বাংলাদেশে? এখন তো বিএনপি একমাত্র আশ্রয়স্থল, কিন্তু সেখানে তো 20 ভাগ গুপ্ত জামাত ঢুকে রয়েছে। এগুলো তারেক রহমানের দরকার, এই দলকে সাচ্চা একটা জাতীয়তাবাদী দল করা, বাংলাদেশের দল করা, এটার দায়িত্ব। সুতরাং আমি এটাই বলবো যে দেশে এখনো উঠার পাতার চলছে, এগুলো থাকবে না, হয়তো আরো সময় আমাদের অপেক্ষা করতে হবে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, আমরা কোন দলের রাজনৈতিক দলের নেতাদের দেখেছি যে ধর্মের নামে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে দেখা যায়, যেটাকে বলা হয় ধর্মের রাজনীতি, এমনটা বলা হয়। রাজনৈতিক বক্তব্যে আসলে ধর্মের ব্যবহার কতটা যৌক্তিক বা অযৌক্তিক? আমাদের দেশ যখন স্বাধীন হয়, মুক্তিযুদ্ধ যখন আমরা করি, তারও আগে থেকে 52 ভাষা আন্দোলনের পর থেকে কিন্তু এই দেশের মানুষ ধর্মনিরপেক্ষ রাজনীতি অর্থাৎ গণতন্ত্রকে যদি আপনি গুরুত্ব দিতে চান বা গণতান্ত্রিকভাবে দেশ চালাতে চান, সেখানে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে ধর্ম ব্যবসা যারা করে, তারা আসলে দেশকে ছোট করে, গণতন্ত্রকে ছোট করে। যারা আজকে পার্লামেন্টে গেছে ভোটের মাধ্যমে, তারা পরিষ্কারভাবে বলছে যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে, বা যে আইন বাদে ধর্মীয় আইন যাই করুক তারা, সেখানে কিন্তু গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র যেখানে অনুপস্থিত, সেইখানে তারা তো এখানে মুনাফিকি করছে। তারা তো পরিষ্কারভাবে বলছে, ইয়েস, আমি যে কথাগুলো বলতে চাই, দুইটা জিনিস এখানে। একটা হলো আমরা বলি আমরা গণতান্ত্রিক রাজনীতি করব, ফির দুনিয়া। গণতন্ত্র মানে মানুষ, জনগণের অধিকার এবং জনগণের মালিকানা নিয়ে, মালিকানাকে আমরা আমাদের
দেশের সমস্ত মানুষের মালিকানাকে আমরা সর্বোচ্চ স্থান দিব এবং তাদের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হবে। তারা যাকে দায়িত্ব দেবে 5 বছর পর পর তারা এই রাষ্ট্রটা পরিচালনা করবে এবং সেই রাষ্ট্রের মূল কাজ থাকবে উন্নয়ন, কৃষিনীতি, শিল্পনীতি, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড়, শিক্ষা শেষে চাকরি, বিজ্ঞান, তার উৎকর্ষ, আরও অনেক কিছু, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সব কিছু মিলে সভ্যতা। আমরা এটা দুনিয়াদারির ব্যাপার। আর ওই যে বেহেশত দুজকের রাজনীতি যারা করে তারা করতে পারেন, কিন্তু আমি মনে করি না যে এই আজকের বাংলাদেশের যে রাজনীতি বা পৃথিবীর যে রাজনীতি, এটা হলো পৃথিবীকে কিভাবে উন্নত করা যায়, বর্তমান অবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায়। আর বেহেশত দুজকের রাজনীতি, পরকালের যে রাজনীতি, আমার সঙ্গে আমার স্রষ্টার কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে কে নির্ধারণ করবে? এটা কি কোনো জামাত ইসলাম বা কোনো মৌলবী সাহেব বলবে তুমি আমার সাথে আসো, তোমাকে বেহেশতের টিকিট দেব, সেইটা হবে? নাকি আমার আল্লাহ, আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি, আমি তো বলবো যে আমার স্রষ্টা তিনি নিজেই ভালো বুঝবেন আমি কোথায় যাব, আমাকে কোথায় নিতে হবে। সেইখানে তো অন্যের কোনো মধ্যস্থতা করার কোনো স্থান নাই। আর ধর্মভিত্তিক যদি তারা ধর্ম মানে ইসলাম ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমাকে আগে দেখাইতে হবে পৃথিবী থেকে তো ইসলাম ভিত্তিক প্রায় 43টা দেশে মুসলমানের সংখ্যাটা বেশি। কোন দেশে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়? আমাকে ইনক্লুডিং সৌদি আরব, যেখানে ইসলামের নামে না, ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক দেশ পরিচালনা করা যায় বা করা হচ্ছে, একটা দেশ আমাকে দেখাতে হবে। যদি আমরা ধরে নেই যে ইরান ইসলাম ভিত্তিক দেশ, তাহলে ইরানের উপরেই যে এত আক্রমণ হচ্ছে, কোথায় দেখলাম না তো? এই যে যারা ওয়াহাবি মোল্লা মৌলবীরা যারা আমাদের দেশের বিরোধী দল করে, এরা একটা স্টেটমেন্ট করছে যে ইরানের উপরে যে আমেরিকা আক্রমণ করছে, ইরানের উপরে যে আমেরিকা আক্রমণ করছে আমরা তার প্রতিবাদ জানাই। এই কথাটা তারা অফিসিয়ালি দলীয়ভাবে বলে নাই। কেন? এর অর্থ হইল আজকে যদি আপনি বলেন ইসলাম ভিত্তিক দল করবেন, কত রকমের ধর্মীয় দল বের হবে, কত রকমের সিস্টেম বের হবে। এরপরে কিছুক্ষণ পরেই বলবে না শুধু ইসলাম হলে হবে না, আমরা সুন্নিরা দেশ চালাইব, শিয়ারা থাকতে পারবে না, কাদিয়ানিরা থাকতে পারবে না, এখানে অমুক থাকতে। তখন দেখবেন নিজেরা লাগছে। এটা পাকিস্তানে, বেলুচিস্তানে, সব জায়গাতে মানে নিজেদের মধ্যে। আবার আমি তো ধর্ম ব্যবস্থার মাধ্যমে, ধর্মের মাধ্যমে একটা দেশ চলবে। যে ধর্ম আসছে মানুষের আধ্যাত্মিক জীবন যাপনের ব্যবস্থা করার জন্য আল্লাহর সঙ্গে আমার, সেইটার মাধ্যমে একটা দেশ চলবে। যদি কেউ দেখাইতে পারে দেখা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। তবে তাদের ভোটের মাধ্যমে, আমি ওইটাও অস্বীকার করি না যে তার শরীয়তের মাধ্যমে দেশ চালাবে, তাহলে ভোট পায় দেখা। যেমন আমি বলছিলাম যে জামাত যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। আমার কথাটা খুব লক্ষ্য করেন। এখনও আমি বলছি মুক্তিযোদ্ধা হিসাবে, শুধু আজকে ঘটনা প্রবাহে বা সময়ের কারণে, ওই যে আমি যে বলি আইলরে বাই কলির কাল ছাগলে চাটে বাঘের গাল, সময়ের কারণে আজকে এইসব দুর্বৃত্তরা ধর্মের নামে ধর্ম ব্যবসা করে এই দেশটাকে আজকে নতুনভাবে বর্বরতার দিকে, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং যে কারণে আজকে দেখেন একজন মানুষ মরলে, আমি এটা সমর্থন করি না, মরলে মানুষ উল্লাস করে, একজন মানুষকে হত্যা করলে উল্লাস করে, নারীরা নির্যাতিতা হচ্ছে উল্লাস করে। এই যে ইউটিউবে আমার দেশের বাংলাদেশে যে কথা হয়, যে ভাষায় কথা বলে, এইটা কোনো সভ্য সমাজ এই যে স্লোগান দেয় ইউনিভার্সিটিতে, আমি বলছি যে ঢাকা ইউনিভার্সিটি এটা একটা অন্ধকারের যুগে, বর্বরদের যুগে চলে গেছে। এইখানে যে স্লোগান হয়, ছেলেদের মুখে যে স্লোগান শুনে, এটাকে একটা দেশ, এবং এরা সব ইসলামের নামে এবং ধর্মের নামে করে। কাজেই আমি মনে করতেছি ইউনুস এবং আফটার দ্যাট এই দেশটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। নিশ্চিতভাবে শেখ হাসিনার সরকার এই দেশে স্বৈরাচার চরমভাবে চালাইছে। 3টা ইলেকশন করতে দেয় নাই, 14, 18 এবং 24 মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। কিন্তু এইটার চেয়ে এইখানে ইউনুস যা করেছে এক ধরনের, কি বলবো, এই যে মব সন্ত্রাসের মাধ্যমে একটা জাতির সমস্ত আইনকে পদদলিত করা, এই দেশের মানুষের সমস্ত ভেদাভেদ ধর্মের নামের সৃষ্টি করা, এই দেশের সমস্ত ভাস্কর্যগুলো, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিফলকগুলো ভেঙে ফেলা, এই দেশের সমস্ত কিছুকে অস্বীকার করা, এটা ইউনুসের আমলে এটা সম্ভব হয়েছে। এবং শেষ পর্যন্ত
ইউনূস সাহেবের আমলেই শেষ যে চুক্তিটা হয়েছে আমেরিকার আমলে, এটা আমার বাংলাদেশ বলতে এখন লজ্জা লাগে। ইট ইজ নট এ স্বাধীন বাংলাদেশ, এটা কোনো স্বাধীন বাংলাদেশ না। এইটা 1757 সনে আমি বলছি লর্ড ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, যে চুক্তির মাধ্যমে বাঙালি 200 বছরের জন্য পরাধীন হয়ে গিয়েছিল ফিজিক্যালি। আমেরিকার সঙ্গে চুক্তিতে ফিজিক্যালি না হইলেও অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমরা আমেরিকার কাছে আমাদেরকে কি বলবো বন্ধক থাকতে হবে দীর্ঘদিন, যদি আমরা এর বাইরে, এই চুক্তির বাইরে যদি না আসতে পারি। অ্যাডভোকেট ফজলুর রহমান, কিছুদিন আগে ধর্মের নামে কুষ্টিয়ার একজন পীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কয়েকদিন আগে শাহ আলী মাজারে হামলা করা হয়েছে। দুটি ঘটনাতেই জামায়াতের নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার অভিযোগ আছে জামায়াতের বিরুদ্ধে। আবার দেখেছি নির্বাচনের পূর্ববর্তী সময়ে জামায়াত ভোট ব্যাংকের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারপ্রান্তেও গিয়েছেন। তাহলে ধর্মের নামে মাজারে মন্দিরে হামলা কেন, যদি ভোট ব্যাংক কিংবা ওই সময় দ্বারপ্রান্তে যায়ও? এটা হলো ফিলোসফি, এটা হলো ইডিওলজি। এই দেশে হিন্দু ছিল, 5000 বছর যাবৎ হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, তাদের ইতিহাস ছিল। মুসলমান আসলো কবে? ইসলাম আসলো কবে? ইসলাম আসলে যদি আপনি ঐতিহাসিকভাবে ধরেন যুদ্ধের মাধ্যমে, তাহলে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি তৎকালীন গৌড় বিজয় করে বা নবদ্বীপ বিজয় করে লক্ষণ সেনকে তাড়িয়ে দিয়ে প্রথম মুসলমান আসলো বাংলায়। এর আগে যে মুসলমান আসলো, এর আগে যে মুসলমান আসলো, সেই মুসলমান আসলো প্রথমে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। ভারতবর্ষে মুসলমানের বীজ পত্তন হইল পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করে আজমির শরীফে যিনি শুয়ে আছেন তিনি, এবং সেই অলিয়া উলিয়া গাউস কুতুবদের মাধ্যমে এই দেশে ধর্ম আসছে। এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে পিতার নামকে অস্বীকার করা যেমন ঠিক, সন্তান যদি বলে যে ও আমার পিতা না, ও আমার মা না, ঠিক তেমন আমার দেশে যে ইসলাম আসছে, আমার বাংলা, এই বাংলায় যে ইসলাম আসছে, শাহ সুলতান হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান থেকে শাহ নাসিরউদ্দিন থেকে ধরে, বাইজিদ বুস্তামি থেকে ধরে, খান জাহান আলী থেকে ধরে, শাহ মখদুম থেকে তেরে, যারা সমস্ত অলিয়াল্লিয়া গাউস কুতুব দরবেশ, তারাই আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, তাদেরকে মুসলমান বানাইছে থ্রু এ প্রসেস অফ সুফিবাদ। সুফিবাদ হইল, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সুফিবাদ অনেক উদার, এবং সেই সুফিবাদকে কাউন্টার করার জন্য নতুনভাবে এখন বাংলাদেশে যে জালিমদের রাজত্ব আসতেছে, এই যে ওহাবিরা যারা মোহাম্মদকে স্বীকার করে না, ইসলাম অরিজিনাল ইসলামকে যারা স্বীকার করে না, ইসলামের নামে যারা রাজনীতি করে, রাজনীতির নামে যারা ব্যবসা করে, সেই সব লোকেরা আজকে এই দেশে দেখেন কুষ্টিয়াতে একজন লোককে কুপায়া মেরেছে, আরেকজন রাজবাড়িতে একজন পীরকে কবর থেকে তুলিয়া জ্বালাইয়া দিছে। ওই দিন শাহ আলীর মাজার ভাঙছে। এই হযরত শাহ আলী যদি ভারতবর্ষ না আসতো, যদি মিরপুরে না আসতো, ঢাকায় না আসতো, তাহলে কি ঢাকার মানুষ 600 বছর আগে মুসলমান হতো কিনা? ওই জানোয়ারের বাচ্চারা, এরা কি মানুষকে, একটা মানুষকে মুসলমান বানাইছে এই সব জানোয়ারের বাচ্চারা, যারা মাজার পুড়ে দেয়। কিন্তু যারা আজকে মাজারে শুয়ে আছে, তারাই তো এই দেশের মানুষকে মুসলমান বানাইছে। কাজে এরা হইল ইসলাম বিরোধী, এবং যারা এই দেশে সুফিবাদকে যারা ধ্বংস করতে চায়, যারা আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করতে চায়, সুন্নিজমকে যারা ধ্বংস করতে চায়, তারা এই দেশে ইসলামের শত্রু। কাজেই তারা এটা করে। আর জামাত ইসলাম সবটা কাজ করবে, আপনাকে হত্যা করিয়া পরে সঙ্গে সঙ্গে না, নাম তো কিছুই জানি না, এরা তো মিথ্যুক। এদের মতো আমি এদের সম্পর্কে কথা বলতে ঘৃণা করি এখন। জি, এম এ আজিজ, একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই, ইসলামের নামে রাজনীতি, রাজনীতির নামে যে ব্যবসা, অর্থাৎ ধর্মের রাজনীতি যেটাকে বলে, সেটি আসলে রাজনীতিতে অপব্যবহার, ধর্মের অপব্যবহার বন্ধ হওয়া উচিত কিনা, একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই। দেখেন, আমরা সেকুলার রাজনীতিতে বিশ্বাস করি। এখানে ধর্ম মর্ম, হিন্দু মুসলমান সবাই থাকবে, সবাই বসবাস করবে। সুতরাং আপনি যদি একটি ধর্ম রাজনীতি শুরু করেন, তা অন্য ধর্ম কি হবে? ধরেন জামাত ইসলাম, আগেও বলেছি, ধরেন ক্ষমতা আসলো, জামাত ইসলাম তো জামাত ইসলামের খালি মুসলমানের পক্ষেই থাকবে, অর্থাৎ জামাত ইসলামের, মুসলমান না, সার্বজনীন মুসলমানের জন্য না, শুধু জামাতের। সুতরাং আমাদের সংবিধানেও আছে ধর্ম নিরপেক্ষতা। আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, এবং এটা আমাদের ঐতিহ্য এই ভূখণ্ডের।
সুতরাং এখানে কোনো ইসলামকে বা অমুককে এক একজন যদি এরকম ধর্ম রাজনীতি করে তাহলে তো সবার আবাসস্থল একরকম হবে না। জি। সুতরাং ধর্ম যার যার, দেশ সবার। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। ফজলুর রহমান, রাজনীতিকদের কুরুচিপূর্ণ বক্তব্য এবং পারস্পরিক শ্রদ্ধার যে অভাব, সেটি সংসদেও, যেমনটা আমি বলছিলাম যে সংসদেও দেখা যায়। জামায়াতের এমপি আমির হামজাকে দেখেছি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে। এনসিপি নেতাদেরও দেখেছি মির্জা আব্বাস এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ যেসব নেতা আছেন তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে। নির্বাচনের পূর্ববর্তী সময়েও দেখেছি, নির্বাচনের পরবর্তী সময়েও দেখেছি। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, তাই বলে বিরোধিতা করতে গিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কেন দিতে হবে? এক নম্বর হইল, আমি খুব সত্য কথাটা খুব কঠিনভাবে বলি আমার জীবনে। এটা আমার দোষ যদি মানুষ মনে করে তাহলে মানুষের কাছে মাপ চাওয়া ছাড়া আমার কোনো পথ নাই। কিন্তু আমি মনে করি যখন একটা দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে তখন এইটাতে অন্তত একটা মোমবাতির আলো জ্বালানোর জন্য কিছু মানুষকে কঠিনভাবে সত্য কথা বলতে হবে। সেই মানুষটার মধ্যে আমি তাদের প্রতিনিধি। এখন কথাটা খুব ক্লিয়ার, আমি কঠিনভাবে কথা বলি, কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য, অপমান করার জন্য কথাটা বলি না। যেমন একটা কথা আমি পার্লামেন্টে নিজে একজনের নাম উল্লেখ করে বলছি, এটা যদি মানুষ মনে করে যে উনি তো ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, উনিও বলছে ওনাকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ না। জামাতের আমির যখন নিজেকে দাবি করছে যে আমি একটি শহীদ পরিবারের ছেলে, আমিও মুক্তিযুদ্ধের প্রজন্মের ছেলে, তখনই আমার কথাটা হয়েছে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা দলের আমির তার পক্ষে মানুষকে নিয়ে যাবে, এটা তো হতে দিতে পারি না আমি। কাজে আমি খুব যুক্তি দিয়ে যৌক্তিকভাবে বলছি, এটা যদি সে খণ্ডন করতে পারে মানুষের কাছে এটা ভোট হোক। আমি বলছি যদি কেউ দাবি করে সে মুক্তিযোদ্ধা, সে যদি জামাত করে তাহলে একটা অপরাধ করছে। আর সে যদি মনে করে সে যদি বলে যে আমার পরিবার মুক্তিযোদ্ধার পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, তাহলে সে জামাত করলে ডাবল অপরাধ করতেছে। অর্থাৎ যে বাপ বা চাচাকে জামাতরা হত্যা করছে সেই দলটা যখন আমি করতেছি, আমার পিতাকে যদি হত্যা করে থাকে তাহলে আমি আমার পিতার রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছি, তাহলে আমি সেই বিশ্বাসঘাতক ছেলে। এই কথাটা আমি বলতে চাইছি এবং এটাই সত্য। জামাত কোনো মুক্তিযোদ্ধা জামাত করতে পারে না, বা কোনো মুক্তিযোদ্ধার সন্তান এই দেশে বাংলাদেশে জামাত করতে পারে না। পাকিস্তানে পারে, ইন্ডিয়াতে পারে, বা অন্য দেশে পারে, কিন্তু কোনো মুক্তিযোদ্ধার ছেলে জামাত করতে পারে না। এই কারণ জামাত এই দেশে আলবদর সৃষ্টি করে যে হত্যাকাণ্ড সংগঠিত করছে এবং পাকিস্তানকে যেভাবে এই দেশের বাঙালি জাতিকে চিরদিনের জন্য তার স্বাধীনতা সূর্যকে অস্তমিত করার জন্য যেভাবে তৎপরতা চালাইছে তৎকালীন সময়ে আলবদর বাহিনী, যেটা জামাতের মূল বাহিনী, এখন যদি কেউ বলে যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম বা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি জামাত করি, আমি বলবো সে হলো কুসন্তান, সে হলো বিশ্বাসঘাতক সন্তান মুক্তিযুদ্ধের সঙ্গে। সেই কথাটাই আমি বলতে চাই। তারপরে আমি বলি, আমি ভুলে যেতে চাই রাজনৈতিক ফিল্ডে যদি কারো বাবা রাজাকার থাকে সে রাজনীতি করতে পারবে না, আমি সেটা বলছি না, কিন্তু রাজনীতি করতে হলে তাকে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে স্বীকার করে রাজনীতিটা করতে হবে। কারণ বাংলাদেশ আছে বলে আপনি এবং আমি এই টেবিলে বসে এখন কথা বলতে পারতেছি, না হলে এই প্রতিষ্ঠানটা থাকতো হয়তো বা আদমজির কোনো নাতির, আদমজি বা ইস্পাহানির কোনো সন্তানের এই প্রতিষ্ঠানটা থাকতো। বাঙালির সন্তানের কোনো টেলিভিশন প্রতিষ্ঠান ছিল না, বাঙালির সন্তানের কোনো শিল্প কলকারখানা ছিল না, বাঙালির সন্তানের কোনো গাড়ি ঘোড়া ছিল না, বাঙালির সন্তানরা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ছিল না, বাঙালির সন্তানরা সচিব বা এডিশনাল সচিব ছিল না, বাঙালির সন্তানরা ছিল কর্মচারী আর ওই আদমজি পাটকলের শ্রমিক। কাজী দেশটা স্বাধীন করছি বলে পাকিস্তান থেকে বাংলাদেশ বানাইছি যুদ্ধ করে, সেই কারণেই আজকে আমি গর্ব করে বলতে পারি হ্যাঁ আমি স্বাধীন দেশের নাগরিক এবং পাকিস্তানকে টেস্ট খেলায় হারায় দিতে পারি সিলেটে। এই পরশুদিন হারাইছে, আজকে আগামীকালও হারাবো কেন? আর যদি পাকিস্তান থাকতো তাহলে মূল টিমের 11 জনই থাকতো পাঞ্জাবের অথবা পাঠান, আর আমার 2-1 ছেলেকে নিত এই ক্রিকেটের বলটা টুকাইয়া দেওয়ার জন্য।
আমি পাকিস্তানিদেরকে হারাইতে পারি। আমার দেশ স্বাধীন হয়েছে বলে আজকে পাকিস্তানকে হারাইতে পারি। আমার দেশ স্বাধীন হইতে বলে আজকে আদমজি ইস্পাহানিকে আমি ভুলে গেছি। বাঙালির সন্তান এখন গন্ডায় গন্ডা ব্যাংক আছে, চুরি চামারি যাই করুক ৩৬,০০০ কোটি টাকা, ব্যাংকটা তো বাঙালির সন্তানের। এখানে তো বাঙালির হাজার হাজার সন্তান চাকরি করে খায়, বা গার্মেন্টস বলেন, শিল্প কারখানা বলেন, 100% হলো বাঙালির সন্তানের। তাই তো আমি মনে করি বাংলার স্বাধীনতা থাকা দরকার, এবং স্বাধীনতা ধ্বংস করার জন্য যে জামাত শিবির এবং এই যে এনসিপির ছেলেপেলেরা কেন তা করতেছে, অবুজ ছেলেপেলেরা, এখনও আমি অতটা মনে করি না, আমি জানি না। কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়ায়া যারা বলে বাংলাদেশ সঠিক হয় না, ৭১ সঠিক ছিল না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই এখন পবিত্র দায়িত্ব, তারপরে রাষ্ট্র চালনা। এবং আমি মনে করি আমাদের নেতা, বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে শুরু করছে, মর্নিং শোজ দ্য ডে, দিনের সকালবেলায় বোঝা যায় বিকালটা কেমন যাবে। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে দেশটা ভালোভাবে চলতে পারবে, এবং আমি মনে করি তার আলোচনা সমালোচনা করার জন্য তাকে দাঁড়ানোর সময় একটা দেওয়া উচিত, বিএনপিকে একটা দাঁড়ানোর সময় দেওয়া উচিত। তারপরে বিএনপি যদি খারাপ করে তার বিরুদ্ধে যদি মানুষ দাঁড়াবে, কিন্তু তাকে একটা সুযোগ দেওয়া উচিত, অন্তত 6 মাস 1 বছর, যে ঠিক আছে, লেট দেম see what they can do. জি, নিশ্চয়ই। এম এ আজিজ, রাজনৈতিক শিষ্টাচারের অবনমন কেন হলো যদি জানতে চাই আপনার মতামত কি? আমার মতামতটা একটু ভিন্ন, কারণ আমরা ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, ৫৫ বছরে পড়েছি, আমরা জাতি গঠন করতে পারিনি। জাতি কি শিক্ষা ব্যবস্থায় দেখেন, ইংরেজি, বাংলা ইত্যাদি ইত্যাদি মিলে, আরবি উর্দু মিলা 12 প্রকারের শিক্ষা আছে, এবং প্রত্যেকটা জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, এবং যার ফলে কোনো ইস্যুতে আমরা 12 প্রকার চিন্তা করি একমত হতে পারি না। যদি জাতি গঠন করতে পারতাম, অর্থাৎ জাতি গঠন মানে এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই কোনোটা, তাই না? মাও সেতুং, লেনিনও কিন্তু যুগ যুগ ধরে আপনার কালচারাল বিপ্লব করতে হয়েছে। আমরা জাতি গঠন করতে পারি নাই, এই জন্যই আমাদের ভিতরে এই শিষ্টাচার, বেয়াদবি এগুলি আছে। আপনি দেখেন তো, সেই ছোটবেলায় আপনি দেখেন যখন মানুষ গরিব ছিল, গেঞ্জি গাড়ে দিয়ে চলতো, টায়ার স্যান্ডেল হাতে দিয়ে চলতো, নষ্ট হয়ে যাবে, তারপরেও দেখেন শিষ্টাচার ছিল, দুর্নীতিকে ঘৃণা করতো, মমত্ববোধ ছিল, সেটা তো নাই। আমরা তো শিক্ষার সময় পড়েছি, আদর্শ লিপি পড়েছি, যে কানারে কানা কহিয়া না মনে কষ্ট পাবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, সেই আদর্শ শিক্ষা ব্যবস্থা তো নাই এখন। এই জন্যই বলছি যে আমাদের অধপতন, মানসিক অধপতন হয়েছে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, একটু ছোট্ট করে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি, আমি জানতে চাই একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক হিসেবে নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য আপনার কি বার্তা থাকবে, যদি সংক্ষিপ্তভাবে আপনি বলতে চান। আমার আজকের প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, আমার বার্তা থাকবে, বাবারা তোমরা আলোর পথে আসো, জ্ঞান অর্জনের পথে আসো, শিক্ষার পথে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলোকিত করো। যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান দিয়েছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 52, 65, 64, 66, 69, 71 মুক্তিযুদ্ধ, 90 গণঅভ্যুত্থান হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আলোকিত করো, তোমরা অন্ধকারের পথে যেও না। এটা থাকবে তাদের প্রতি আমার আহ্বান। জি, নিশ্চয়ই। দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।